এখন 1 কেজি জাম্বো এলাচির সাথে যদি আপনার 200 গ্রামও যদি মিক্স করা হয় তাহলে তো এখানে অনেক পড়তা, তাই না? তাহলে আপনি এখানে ঠকে গেলেন। আর যদি দেখেন যে আপনি হাত দিয়ে এভাবে ডলতেছেন, যেভাবেই ডলেন না কেন আপনার কাছে পিছলা মনে হচ্ছে বা তুলনামূলকভাবে কম। মানে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আসল ও নকল মশলা কিভাবে চিনবেন সেই বিষয়ে আলোচনা করব। আপনি যদি মশলার ব্যবসা শুরু করতে চান ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার উপকারে আসবে এবং আমি মনে করি আপনার দেখা উচিত। কেননা কারণ আপনি যখন নতুন মশলার ব্যবসা শুরু করবেন এবং আপনি যখন মশলা ক্রয় করতে যাবেন তখন আপনি যদি মশলা না চিনতে পারেন কোনটা আসল এবং কোনটা নকল তাহলে আপনি ঠকে যেতে পারেন, তাই না? এবং আপনি যদি একজন সাধারণ হয়ে থাকেন তারপরেও আমি মনে করি যে এই ভিডিওটি আপনার দেখা উচিত, আপনার উপকারে আসবে। কেননা কারণ আপনি কিন্তু আপনার বাসাবাড়ির জন্য অথবা নিজে খাওয়ার জন্য মশলা ক্রয় করে থাকেন। আর আপনি যদি মশলা না চিনেন তাহলে আপনার সে বাসাবাড়ি বা ব্যক্তিগত মশলা ক্রয় করার সময় আপনি ঠকে যেতে পারেন। তো আমাদের প্রথম যে মশলাটি রয়েছে এটা মশলার জগতের অত্যন্ত পরিচিত এবং একটি দামি মশলা, ঠিক আছে? তো সেই মশলাটি হচ্ছে জয়ত্রী। তো এই জয়ত্রীটা আপনি যদি না চিনেন তাহলে দেখা গেল যে ধরেন একটি জয়ত্রীর প্রাইস হচ্ছে আপনার হোলসেল 2500 টাকা কেজি এবং আরেকটির প্রাইস হচ্ছে আপনার 3000 টাকা কেজি, ঠিক আছে? এখন আপনি যদি না চিনতে পারেন তাহলে সেক্ষেত্রে ওই 2500 টাকার যে জয়ত্রীটা রয়েছে ওটাই আপনাকে ওই 3000 টাকা কেজির জয়ত্রী হিসেবে আপনার কাছে বিক্রি করে ফেলবে, তাই না? এখন চিনার উপায়টা কোনটা, তাই না? তো দেখুন এই যে দুই রকমের যে জয়ত্রী বা দুই প্রাইসের যে জয়ত্রী এটা কেন হলো? আপনার যে জয়ত্রীটা আপনার 3000 টাকা কেজি ওই জয়ত্রীটা থাকবে হচ্ছে আপনার একদম পাতলা, মানে চিকুন পাতলা থাকবে। এবং দ্বিতীয় যে জয়ত্রীটা রয়েছে যেটার প্রাইস হচ্ছে আপনার কম এটা হচ্ছে আপনার মোটা জয়ত্রী, মানে এটা হচ্ছে গাছের জটের মতন যে সেরেছে চিকুন এটাও যেমনটা মোটা হবে এবং এই যে গুঁড়াটা অর্থাৎ সম্পূর্ণ যে জয়ত্রীটা এটাও আপনার মোটা হবে, এটা পাতলা হবে না, ঠিক আছে? আর এই মোটা হওয়ার কারণে এটার প্রাইসটা কম, এটা ওজনে উঠে কম। তার পাশাপাশি এই যে পাতলা জয়ত্রীটা এটার দাম বেশি, এটার চাহিদা বেশি। অতএব আপনি যখন জয়ত্রী ক্রয় করবেন তখন আপনি পাতলা জয়ত্রী এবং মোটা জয়ত্রী এই দুইটা একসাথে দেখার চেষ্টা করবেন। কখনোই একটি জয়ত্রী দেখেই ক্রয় করার চেষ্টা করবেন না, তাহলে আপনি চিনতে পারবেন না। কারণ আপনার সামনে একটি, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত দুটি না হবে এতক্ষণ পর্যন্ত আপনি চিনতে পারবেন না। এখন আমরা আসি 2 নম্বর মশলার মধ্যে, সেটি হচ্ছে আপনার পোস্তদানা। এটিও কিন্তু মশলার জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মশলা এবং অনেক দামি একটি মশলা। এটা আপনার চিনতেই হবে, ঠিক আছে? যদি আপনি মশলার ব্যবসা শুরু করতে চান তো সেক্ষেত্রে দেখা গেল এই যে পোস্তদানাটা এখানে আপনার 3 গ্রেডের পোস্তদানা হয়ে থাকে। 1 নম্বর পোস্তদানা, 2 নম্বর পোস্তদানা, 3 নম্বর পোস্তদানা। তো দেখুন 1 নম্বর পোস্তদানাটা আপনি কিভাবে চিনবেন? 1 নম্বর পোস্তদানাটার মধ্যে আপনার কোনো প্রকার মিক্স থাকবে না এবং 2 নম্বর যে পোস্তদানাটা এটার মধ্যে আপনার পোস্তদানার সাথে আপনার সুজি বা কাউন এটা মিক্স থাকবে। এখন এই মিক্সের পরিমাণ কতটুকু হলে আপনার এটা 2 নম্বর আপনার পোস্তদানা হয় সেটি হচ্ছে যে ধরেন আপনার আধা কেজি বা 700 গ্রাম 1 নম্বর পোস্তদানার সাথে 300 গ্রাম কাউন অথবা সুজির গুঁড়া মিক্স করা হবে। আপনি দেখবেন যে পোস্তদানাটা একটু মেটু কালার, মানে মাটি কালার, আর সুজিটা দেখবেন সাদা, তাহলে আপনি চিনতে পারবেন যে কোনটা পোস্তদানা আর কোনটা হচ্ছে সুজি। কারণ পোস্তদানার কালারের সাথে সুজির কালারটা তো মিলতেছে না, তাই না? সুজি তো হচ্ছে আপনার সাদা। তো এখন কথা হচ্ছে এই 700 গ্রামের সাথে 300 গ্রাম যদি সুজি বা কাউন মিক্স করা হয় তাহলে এটা হয়ে যায় 2 নম্বর পোস্তদানা। এখন 3 নম্বর পোস্তদানা কোনটা? 3 নম্বর পোস্তদানাটা হচ্ছে আপনার 250 গ্রাম পোস্তদানার সাথে 750 গ্রামই হচ্ছে আপনার সুজি বা কাউন মিক্স করা হবে। এটাকে বলা হচ্ছে আপনার 3 নম্বর পোস্তদানা। এখন আমরা 3 নম্বর মশলার মধ্যে আসি, সেটি হচ্ছে কালো গোলমরিচ। মানে মশলার জগতে এটা একটা মানে রানিং পণ্য, মানে রানিং মশলা, ঠিক আছে? তো এই কালো গোলমরিচটা আপনি কিভাবে চিনবেন 1 নম্বর কোনটা এবং ভেজাল কোনটা? এখানে আবার একটু ভেজাল হয়ে থাকে, হ্যাঁ? তো যার ফলে এখানে আমি ভেজাল শব্দটা ব্যবহার করতেছি। তো দেখুন আপনি যখন এই কালো মরিচটা ক্রয় করবেন তখন এই কালো গোলমরিচটা হাতের মধ্যে নেবেন, এই এতটুকু পরিমাণ আপনি নিলেন, ঠিক আছে? নেওয়ার পরে এখানে আপনি ভালোভাবে একটু চোখ দিয়ে তাকিয়ে দেখবেন। সর্বপ্রথম তাকিয়ে দেখবেন যে আপনার যেটা গোলমরিচ, কালো গোলমরিচ, এটার গায়ে আপনার ওই দাগ কাটার মতন থাকবে আর কি, মানে গাতা
ওই যে যেমন আপনার একটা বিচি যেমন শুকিয়ে যেমন ওই যে আপনার প্লেন না থেকে একটু গাতা গাতা হয়ে যায় না, এরকম থাকবে, তখন এটা গুলমরিচ। গুলমরিচের সাথে যদি আপনার অন্য কিছু মিক্স করা হয় তাহলে ওটা ওই শুকিয়ে যে গাতা গাতা হয় এরকম থাকবে না, এটা একদম গোল থাকবে কিন্তু প্লেন। ওই যে বিয়ারিংয়ের মধ্যে যে আপনার গোল মার্বেলগুলি থাকে ওটা তো গোল, বাট হচ্ছে প্লেন, তাই না? তো এরকম প্লেন থাকবে। এটা হচ্ছে আপনার চিনার প্রথম উপায়। এবং দ্বিতীয় উপায়টা হচ্ছে যে আপনি সেখান থেকে ধরেন যেই গুলমরিচটা আপনার সন্দেহ হচ্ছে যে প্লেন, আপনি তারপরে চিনতে পারতেছেন না বা কাটা কাটা নেই, তখন আপনি 4 থেকে 5টা গুলমরিচ আপনি মুখের মধ্যে দিবেন। মুখের মধ্যে দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার জিহ্বার মধ্যে ঝাঁজ চলে আসছে, মানে ঝাল লাগতেছে মরিচের মতো। যেই গুলমরিচটা আপনার ঝাল লাগবে সেটা তো আপনার গুলমরিচ হিসেবে গণ্য হবে, আর যেটা ঝাল লাগবে না সেটা আপনি মনে করবেন যে অন্য কিছুর বিচি, মানে এটা গুলমরিচ নয়, সেটা বাজনার গুঁটা হতে পারে ইত্যাদি, আরও বিভিন্ন ধরনের গুঁটা রয়েছে যেটা আপনার কালো রং করে গুলমরিচের সাথে মিশানো হয়। ঠিক আছে, তাহলে আপনি এই দুইভাবে কিন্তু চিনতে পারেন। এখন আমরা 4 নম্বর মশলার আইটেমের মধ্যে আসব, সেটি হচ্ছে আপনার ভুসি, মানে ইসবগুলের ভুসি। এটা গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট বা গুরুত্বপূর্ণ একটি পণ্য, কারণ এখানে অনেকেই আপনার প্রতারিত হয়ে থাকে বা অনেকেই ঠকে যায়। কোনটা 1 নম্বর ভুসি চিনতে পারে না, কোনটা 2 নম্বর ভুসি চিনতে পারে না, কোনটা 3 নম্বর ভুসি চিনতে পারে না। তো এখন আপনি এই 3টি ভুসি কিভাবে চিনবেন? আপনি সর্বপ্রথম যখন ভুসি ক্রয় করতে যাবেন তখন 1 নম্বর যে ভুসিটা সেটার মধ্যে আপনার কোনো প্রকার মিক্স থাকবে না। 1 নম্বর ভুসিটা আপনি যখন হাতে নেবেন, হাতে নেওয়ার পরে সেটা এই হাতের মানে তালুর মধ্যে নেবেন, নেওয়ার পরে এই হাত থেকে আপনি এই হাতের মধ্যে সেই ভুসিটা ঢেলে দিবেন, মানে একটু বেশি পরিমাণ নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে আপনার এই হাতটা যদি সাদা হয়ে যায়, যে আপনি দেখবেন যে হাতের তালুর মধ্যে সাদা সাদা বা আপনার ময়দা বা আপনার আটা যে কোনো কিছুর মতন একটা গুঁড়ি আপনার এই হাতের মধ্যে বেজে রয়েছে, হাতটা সাদা হয়ে গেছে, তাহলে আপনি বুঝবেন যে এই ভুসিটা 1 নম্বর নয়। কারণ 1 নম্বর ভুসি যখন এই হাত থেকে এই হাতে নিয়ে আসবেন তখন এইখানে অবশিষ্ট কিছু পরিমাণ ভুসি বেজে থাকতে পারে, বাট আপনার হাত কিন্তু সাদা হবে না, আপনার হাতের মধ্যে কোনো প্রকার গুঁড়া বা পাউডার বেজে থাকবে না। ঠিক আছে, এবং 2 নম্বর যে ভুসিটা সেটি হচ্ছে যে আপনার ওই ভুসিটা যখন আপনি হাতের মধ্যে নেবেন তখন ওই ভুসিটা কিন্তু আপনার দানা দানা থাকে, হ্যাঁ, দানা দানা লম্বা লম্বা থাকে। তো ওই দানা দানা ভাবটা একটু কম থাকবে, ওটার মধ্যে বুজুরি বেশি থাকবে, মানে ভুসি ভুসি মনে হবে যে একদম মানে মিহিন গুঁড়ার মতন মানে দেখা যাবে। ঠিক আছে, তখনই আপনি বুঝবেন যে এই ভুসিটার মধ্যে যে কোনো কিছু মিক্স করা হয়েছে সেটা, তাহলেই আপনার এটা 2 নম্বর ভুসি। এবং 3 নম্বর ভুসিটা হচ্ছে আপনার যে এখানে ভুসির পরিমাণটা একেবারেই কম থাকবে আর ওই ধরনের পাউডার সংখ্যাটা একটু বেশি থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা গেল যেটা 3 নম্বর ভুসি হয়ে যাবে। হ্যাঁ, এছাড়াও দেখা গেল যে আপনার অনেক সময় পুরাতন ভুসি, যেটা আপনার অনেক দিন হয়ে গেছে, লালচে টাইপের, এই ভুসিটা আপনার এই ধরনের বিভিন্ন কিছুর সাথে মিক্স করা হয়, তখন আপনি বুঝবেন যে এটা অনেক পুরাতন ভুসি। মানে নতুন ভুসিটা আপনার কিছুদিন পরেই লালচে টাইপের হয়ে যায়, ওটার সাদা ফকফকা থাকে না। হ্যাঁ, তো তখনই আপনি বুঝতে পারবেন যে না, এটা তাহলে পুরাতন ভুসি। এখন আমরা 5 নম্বর মশলার মধ্যে আসব, সেটি হচ্ছে মশলার জগতের অত্যন্ত রানিং একটি মশলা, জিরা। এই জিরা আপনার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পর্যন্ত রয়েছে, তাই না? এখন 1 নম্বর জিরাটা আপনি কিভাবে চিনবেন? সর্বপ্রথমে আসি, দেখুন 1 নম্বর জিরা ইরানি হতে পারে, আফগানিস্তানের জিরা হতে পারে, ইন্ডিয়ান জিরা হতে পারে, টাইগার, পাটনায়, যেটাই বলেন না কেন হতে পারে। ঠিক আছে, এখন আপনি যদি ইরানি জিরাটা ক্রয় করেন তাহলে আপনি ইরানি জিরাটা যখন হাতে নেবেন তখন ভালোভাবে দেখবেন যে ইরানি জিরার সাথে অন্য কিছু দেখা যায় কিনা, সেটা ইন্ডিয়ান জিরা দেখা যায় কিনা, সেটা জিরুনি দেখা যায় কিনা, ইত্যাদি ইত্যাদি, অন্য আদার্স কোনো জিরা বা উপকরণ এখানে দেখা যাচ্ছে কিনা। যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে এই ইরানি জিরার সাথে আপনার অন্য জিরা মিক্স করা হয়েছে, তার মানে এটা ইরানি জিরার মধ্যেই 2 নম্বর জিরা। এখন আপনি যদি আফগানিস্তানের জিরাটা হাতে নেন তাহলে আপনি সেমভাবে খেয়াল করবেন, যদি অন্য কোনো জিরা মিক্স হয় তাহলে মনে করবেন যেটা আফগানিস্তানের 2 নম্বর জিরা। এখন ইন্ডিয়ান যে পাটনায়া বা টাইগার বা ডায়মন্ড যে 1 নম্বর জিরাটা রয়েছে, এই জিরাটা যখন আপনি হাতে নেবেন তখন এই জিরাটার পাশে বা সাথে আপনি দেখবেন যে অন্য কোনো লম্বা লম্বা জিরা মিক্স করা রয়েছে কিনা, যেটাকে বলে জিরুনি। এটা যদি মিক্স করা থাকে, আপনি যখন ইন্ডিয়ান বা টাইগার বা ডায়মন্ড জিরাটা হাতে নেবেন তখন ওটা অ্যাকুরেট দেখা যাবে। এইটার সাথে যদি কোনো রকম ব্যতিক্রম যদি কিছু আপনার চোখে পড়ে তখনই আপনি মনে করবেন যে এই জিরার সাথে আপনার অন্য কোনো জিরা
বা জিরুনি মিক্স করা হয়েছে, তার মানে এটা 2 নাম্বার জিরা। ঠিক আছে, তাহলে 1 নাম্বার জিরা কিভাবে আপনি চিনবেন সেটা কিন্তু সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আপনি 2 নাম্বার জিরা কিভাবে মানে চিনবেন, প্রত্যেকটা জিরা আপনি হাতের মধ্যে নেবেন, নেওয়ার পরে এখানে মিক্সের সংখ্যাটা থাকবে খুবই কম। আপনি ধরেন কিছু কিছু দেখবেন, কিছু কিছু লম্বা লম্বা জিরুনিটা দেখবেন, সেটা ইরানি জিরার সাথে হতে পারে বা ইন্ডিয়ান জিরার সাথে হতে পারে, বাট আপনি কিছু কিছু দেখবেন, তখনই আপনি বুঝবেন যে এটা 2 নাম্বার জিরা, অল্প পরিমাণে মিক্স করা হয়েছে। ঠিক আছে, এবং আপনি 3 নাম্বার জিরাটা যেভাবে চিনতে পারেন সেটি হচ্ছে যে আপনার জিরার পরিমাণটা থাকবে অনেকটাই কম, আপনার ওই আদার্স যে জিরুনি শব্দটা আমি ব্যবহার করতেছি, এই জিরুনিটা থাকবে আপনার অতিরিক্ত বেশি। আপনি যখন হাতের মধ্যে নেবেন তখনই আপনি দেখবেন যে ওই লম্বা লম্বা জিরুনিটা বেশি, বাট জিরার সংখ্যাটা কম, তখনই আপনি বুঝতে পারবেন যেটা 3 নাম্বার জিরা। ঠিক আছে, এবং 4 নাম্বার জিরাটা আপনি কিভাবে চিনবেন, দেখুন 4 নাম্বার জিরাটা আপনার একদম ডিরেক্টলি জিরুনি হয়, একদম ডিরেক্টলি জিরুনি, এখানে জিরার কোনো বংশ থাকে না, ওইটাই হচ্ছে আপনার 4 নাম্বার জিরা। 2 নাম্বার জিরাগুলি চিনার আরেকটি উপায় আমি বলে দেই, সেটি হচ্ছে যে আপনি যদি খালি চোখে যদি না ধরতে পারেন তাহলে কিছু পরিমাণ জিরা আপনি জিবলার মধ্যে নিয়ে বা মুখের মধ্যে নিয়ে চাবাবেন। চাবানোর পরে যদি দেখেন যে আপনার মুখের মধ্যে তিতা তিতা লাগতেছে, আপনি যেটাকে সন্দেহ করতেছেন ওই যে জিরুনির মতন, কিন্তু বাট আপনি চিনতে পারতেছেন না, যখন আপনি মুখের মধ্যে দিবেন তখনই তিতা লাগবে। আর এখন আমরা 6 নাম্বার মশলার মধ্যে আসি, সেটি হচ্ছে আপনার সাবুদানা। দেখুন এই সাবুদানার মধ্যে আপনার 2 প্রকার রয়েছে, 2 নাম্বার নেই যে আপনার ভেজাল ঢুকিয়ে দিবে, বাট এখানে 2 প্রকার রয়েছে। তো 2 প্রকারটা হচ্ছে যে আপনার থাইল্যান্ডের সাবু রয়েছে এবং ইন্ডিয়ান সাবু রয়েছে। ঠিক আছে, এখন আপনি যদি না চিনতে পারেন তাহলে তো এই ইন্ডিয়ান সাবুটা আপনাকে থাইল্যান্ড বলে ধরিয়ে দিবে, তাই না? এখন কথা হচ্ছে যে ইন্ডিয়ান সাবু কেন ধরিয়ে দিবে, কারণ ইন্ডিয়ান সাবুর প্রাইস হচ্ছে আপনার কম, থাইল্যান্ডের সাবুর প্রাইস হচ্ছে বেশি, কেজিতে আপনার 30 থেকে 40 টাকা আপ ডাউন। এখন আপনি যদি 10 কেজি সাবু ক্রয় করেন ফর এক্সাম্পল, তাহলে 10 কেজি সাবুতে যদি আপনার 30 টাকা করে যদি আপনি ঠকে যান কেজি প্রতি, তাহলে 300 টাকা ঠকে গেলেন, তাই না? আর সেজন্য আপনাকে এই সাবুটা চিনতে হবে যে কোনটা থাইল্যান্ডের এবং কোনটা ইন্ডিয়ান। তো কিভাবে চিনবেন সেটি হচ্ছে যে দেখুন ইন্ডিয়ান যে সাবুটা এটা একদম সাদা ফকফকা থাকবে, মনে হবে যে সাবুর মধ্যে একদম গ্লাসের মতন, অথবা সাবুটা আপনার একদম পাতলা, মানে সাবুটা হাতে নিলে মনে হচ্ছে যে সাবুর উপর থেকে তল পর্যন্ত দেখা যাচ্ছে, মানে এপিঠ থেকে উপর দেখা যাচ্ছে, এরকম পাতলা পাতলা মনে হবে, হ্যাঁ, এবং সাদা সাদা মনে হবে, এটাই হচ্ছে আপনার ইন্ডিয়ান সাবু। আর থাইল্যান্ডের যে সাবুটা এটা আপনার একটু লালচে টাইপের হবে, মানে সাদা কম হবে, একটু ডিপ কালার হবে, তার পাশাপাশি এই সাবুটা খুবই শক্ত এবং মজবুতের মতন দেখা যাবে। ওই থাইল্যান্ডের সাবুটা আপনার দেখা গেলো যে এটা যখন আপনি রান্না করবেন বা যে কোনো কিছু করেন না কেন, এটা আপনার গলবে কম, দানা দানা থাকবে। আর ইন্ডিয়ান যে সাবুটা এটা আপনার এক প্রকার যেমন সাদা এবং পাতলা, অন্যদিকে এটা দ্রুত গলে যাবে, একদম গলে ছড়িয়ে যাবে, এরকম মানে দানা দানা কম থাকবে, অল্প সময়ের মধ্যে একদম গলে আউলিয়ে যাবে। ঠিক আছে, আর এর জন্যই আপনার এই ইন্ডিয়ান সাবুটার একটু প্রাইস কম এবং থাইল্যান্ডের সাবুটার আপনার প্রাইসটা একটু বেশি। যদিও সাবু আরও বিভিন্ন রেটের রয়েছে, আরও অনেক দামি সাবু রয়েছে, 1000, 1200, 1500, 2000 টাকা পর্যন্ত সাবু রয়েছে। তো সেটা হচ্ছে অনেক মানে নামি দামি সাবু, আমি সেদিকে যাচ্ছি না, বাট আপনি যখন ব্যবসা করবেন বা আপনি ব্যক্তিগতভাবে ক্রয় করবেন, আমি মনে করি 2টি সাবু চিনলেই আপনার যথেষ্ট। এখন আমরা যদি আসি 7 নাম্বার মশলার মধ্যে, সেটি হচ্ছে কালো জিরা। দেখুন এই কালো জিরার মধ্যে আপনার ইন্ডিয়ান কালো জিরা রয়েছে এবং আমাদের দেশি কালো জিরা রয়েছে, নতুন কালো জিরা রয়েছে এবং পুরাতন কালো জিরা রয়েছে। এখানে আপনার বুঝতে হবে যে কোনটা আমাদের দেশি কালো জিরা এবং কোনটা ইন্ডিয়ান কালো জিরা, কোনটা পুরাতন কালো জিরা, কোনটা নতুন কালো জিরা। তো আপনি যখন কালো জিরাটা ক্রয় করবেন তখন সর্বপ্রথম আপনি 2টি জিনিস খেয়াল করবেন। একটি হচ্ছে যে কালো জিরাটা আমাদের দেশি কালো জিরা, এটা আপনি হাতের মধ্যে নেবেন, নেওয়ার পরে এটার গ্রানটা একটু প্রথমে শুঁকবেন, ঠিক আছে? এবং ইন্ডিয়ান যে কালো জিরাটা এটাও আপনি ডলা দিবেন, ডলা দেওয়ার পরে নাকের মধ্যে নিয়ে এসে শুঁকবেন, শুকার পরে এই দেশি কালো জিরাটার যে গ্রানটা এটা আপনার কাছে বেশি লাগবে। যদি ওটা অরিজিনালি দেশি হয়ে থাকে তাহলে ওই যে ইন্ডিয়ানটা আপনি ডলা দিলেন এই হাতে, দেশিটা এই হাতে ডলা দিলেন, জুড়ে ডলা দিবেন, দেওয়ার পরে আপনি দেখবেন এইখানে গ্রানটা একটু কম লাগতেছে, কালো জিরার যে ফ্লেভার বা গ্রান এটা কম লাগতেছে আর এখানে বেশি লাগতেছে, তখনই আপনি বুঝবেন যে এটা দেশি এবং এটা ইন্ডিয়ান। তার পাশাপাশি পুরাতন কালো জিরা এবং নতুন কালো জিরা কীভাবে চিনবেন, সেই কালো জিরাটা হাতের মধ্যে নিয়ে ডলা দিবেন, ডলা দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার হাতটা একটু কালো কালো হয়ে গেছে, কারণ
যদি আপনার এটা তেল দেওয়া থাকে তাহলে তেল তেল হয়ে যাবে, এবং যদি কালো হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে কালো রং জাতীয় বা কালো পাউডার জাতীয় কিছু এটার সাথে মিশিয়ে এটাকে নতুন করা হয়েছে। হাতের মধ্যে তেল চলে আসবে অথবা কালো রঙের মতন আপনার হাতের মধ্যে লেগে যাবে, আর তখনই আপনি বুঝবেন যেটা পুরাতন অথবা নতুন কালো জিরা। ঠিক আছে, এই যে আপনার দেশি কালো জিরা এবং ইন্ডিয়ান কালো জিরা, এই দুটির মধ্যে কিন্তু প্রাইসেরও কিন্তু পার্থক্য রয়েছে। আপনার কাছে যদি আমি ইন্ডিয়ান কালো জিরাটা দেশি বলে যদি বিক্রি করতে পারি, তাহলে এখানে কিন্তু আপনার 30 থেকে 40 টাকা অথবা 50 থেকে 60 টাকা পর্যন্ত কিন্তু দামের একটি আপ ডাউন রয়েছে। তার মানে আমি যদি 5 কেজি কালো জিরা আপনার কাছে ইন্ডিয়ানটাই দেশি বলে যদি বিক্রি করতে পারি, তাহলে এখানে কিন্তু আমার মোটামুটি একটি ভালো প্রফিট কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, 8 নম্বরে যে মশলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার পেস্তা বাদাম। এই পেস্তা বাদামটা মশলার জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ মশলা বা পরিচিত বা দামি একটি মশলা। যদিও এটি বাদাম, তারপরেও এটি হচ্ছে আপনার মশলা গ্রেটের মধ্যেই পড়ে। তো দেখুন, এই পেস্তা বাদামটা মূলত আপনার দুই প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে আপনার ছোট, একদম ছোট দেখতে, আর একটি হচ্ছে আপনার বড়। তো ওই বড়টা আপনার মানে অনেক সময় অনেক ভাষায় মানে বলা যায় হাইব্রিড বাদাম বলা যায় বা ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি সেদিকে মানে বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না। আমার কথা হচ্ছে আমাদের কোনটা প্রাইস বেশি এবং কোনটার আপনার প্রাইস কম এই পেস্তা বাদামের মধ্যে, এটা আমাদের চিনতে হবে যাতে আমরা ঠকে না যাই। তো দেখুন, যেই পেস্তা বাদামটা আপনার একটু সাইজে বড় হবে এবং একটু লালচে টাইপের হবে, মানে একটু খয়েরি কালার ভাব, এটার যে গায়ের যে চামড়াগুলি এটা একটু খয়েরি ভাব হবে এবং সাইজে বড় হবে। ঠিক আছে, এই পেস্তা বাদামটা ধরেন ফর এক্সাম্পল 2500 টাকা কেজি। এবং যেই পেস্তা বাদামটা আপনার একদম নীল বা আকাশি রঙের হালকা টাইপের হবে এবং চকচকা দেখতে, তার পাশাপাশি পেস্তা বাদামটা একটু ছোট হবে, মানে সবুজ রঙের, আবরণটা একটু সবুজ টাইপের হবে বা একটু নীল টাইপের সবুজ টাইপের, এরকম মিক্স হয়ে আপনার সাইজে ছোট হবে এবং বাদামটা দেখতে খুবই চকচক মনে হবে, মানে একটু ডায়মন্ডের মতন, মানে ডায়মন্ডের মতো বা একটু চকচক মনে হচ্ছে। ঠিক আছে, এরকম মনে হবে। আর তখনই আপনি বুঝবেন যে এই পেস্তা বাদামটার প্রাইস হচ্ছে বেশি, মানে ধরেন ফর এক্সাম্পল 3000 টাকা। এখন আমরা 9 নাম্বার মশলার মধ্যে আসি, সেটি হচ্ছে এলাচি। তো এই এলাচির মধ্যেই আপনি যাতে না ঠকে যান, তার জন্য আপনাকে এই এলাচিটা চিনতে হবে। দেখুন, আপনি কিভাবে চিনবেন? আপনি যখন এলাচিটা ক্রয় করবেন, তখন ধরেন আপনি জাম্বু এলাচিটা ক্রয় করবেন, মানে বড় সাইজের যে জাম্বু আপনার সবুজ গ্রিন এলাচি বলে, এই এলাচিটা ধরেন আপনি ক্রয় করবেন। এই এলাচিটা আপনার হাতের মধ্যে সর্বপ্রথম নিতে হবে। হাতের মধ্যে নেওয়ার পরে আপনি যদি দেখেন যে এই জাম্বু এলাচিটা মোটামুটি সম্পূর্ণ এলাচিটাই এক সাইজ, মানে কোনো প্রকার এখানে গরমিল মনে হচ্ছে না, তাহলে এই এলাচিটার মধ্যেই এটা হচ্ছে আপনার 1 নাম্বার এলাচি, মানে জাম্বুর মধ্যেই এটা 1 নাম্বার এলাচি। এখন ওই এলাচির মধ্যে আপনি যদি দেখেন যে জাম্বু এলাচির সংখ্যা বেশি, বাট এখানে ছোট ছোট এলাচি মিক্স করা। গ্রিন এলাচি ঠিক আছে, জাম্বু এলাচিও ঠিক আছে, বাট এখানে ছোট ছোট এলাচি মিক্স করা। আর তখনই আপনি বুঝবেন যে এই জাম্বু এলাচির সাথে ছোট যে কম প্রাইসের যে এলাচিটা রয়েছে, মানে আমরা যেটা বলি যে গুঁড়া এলাচি বা ছোট এলাচি, এটা মিক্স করা হয়েছে। এখন 1 কেজি জাম্বু এলাচির সাথে যদি আপনার 200 গ্রামও যদি মিক্স করা হয়, তাহলে তো এখানে অনেক পড়তা, তাই না? তাহলে আপনি এখানে ঠকে গেলেন। এবং ওই যে ছোট এলাচি, ওটার প্রাইস তো আর 4000 টাকা না, ওটার প্রাইস হচ্ছে আপনার ধরেন ফর এক্সাম্পল 3000 টাকা, মানে অনেক 1000 টাকা এখানে কিন্তু আপ ডাউন রয়েছে, বা 2700 টাকা কিন্তু আপ ডাউন রয়েছে। এবং দেখা গেলো যে আপনি ধরেন কালো দানার যে লম্বা এলাচিটা রয়েছে, যেই এলাচিটা মানে নামই হচ্ছে আপনার কালো দানার এলাচি, তো এই এলাচিটার প্রাইসও আপনার জাম্বু এলাচির মতোই, কারণ এই এলাচির ভিতরে আপনার কোনো মিস থাকবে না, বিচি একদম পুরা এলাচিটাই আপনার একদম মানে ওই পাতার বস্তার মতোই আপনার একদম ঠাসা থাকবে বিচি দিয়ে, এবং এলাচিগুলি সাইজে একটু লম্বা থাকবে, লম্বা কিসমিস যেরকম আপনার লম্বা সাইজের ওরকম থাকবে। তো এই এলাচিটা আপনি যখন হাতে নেবেন সেমভাবে, তখন এইখানেও আপনি ফলো করবেন যে এই কালো দানার এলাচির মধ্যেই আপনার ছোট ছোট এলাচি মিক্স করা কিনা। যখন আপনি দেখবেন যে ছোট ছোট এলাচি মিক্স করা, তখনই বুঝবেন যে এখানে মিক্স করা হয়েছে। তার পাশাপাশি আপনি এলাচিগুলি টিপবেন, টিপ দেওয়ার পরে দেখবেন যে আপনার 10টা এলাচি থেকে কয়টা এলাচির মধ্যে বিচি নেই। যদি আপনার ওটা নর্মাল হয়ে থাকে, তাহলে দেখবেন যে আপনি 10টা এলাচি থেকে যখন আপনি টিপ দিলেন, তখন আপনার কাছে 2টা এলাচি অথবা 3টা এলাচির মধ্যেও বিচি মানে নেই, এরকম হবে না, 2টা হলেই বেশি। যদি 2টা এলাচির মধ্যে যদি আপনার বিচি না থাকে, তাহলে আপনি বুঝবেন যে এখানে ওই যে ভুকসা বা ফুকসা যেটাই বলি না কেন, যেটার মধ্যে আপনার বিচি থাকে না, ওই ধরনের এলাচিগুলি
আপনার মিক্স করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে দুটি এলাচ, এই দুটি এলাচ ছাড়াও আপনি যত রকমের যত সাইজের এলাচি ক্রয় করেন না কেন, আপনি জাস্ট একটু মিক্সটা ফলো করবেন যাতে আপনি ঠকে না যান। আপনি ছোট সাইজের এলাচি আপনি আলাদা ক্রয় করবেন, আপনি কালো এলাচি আলাদা ক্রয় করবেন, আপনি জাম্বো এলাচি আলাদা ক্রয় করবেন, বা ঠকা যাবে না। আশা করি যে আপনারা কিভাবে এই এলাচিটা নির্ণয় করবেন এবং সঠিক নিয়মে সঠিক প্রাইসে সঠিক এলাচিটা কিভাবে ক্রয় করবেন সেটা কিন্তু সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা যদি 10 নম্বর মশলার মধ্যে আসি, সেটি হচ্ছে আপনার বালি। দেখুন এই যে বালিটা, এটা অনেকেই হয়তো চিনতে পারতেছেন না। তো বালি মূলত বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এবং এই মশলার আইটেমের মধ্যে মানে কি বলবো যে একটি প্রধান আইটেমই বলা চলে। তো এই বালিটা আপনার একদিকে যেমন বাচ্চাদের খাওয়ানো হয়, মানে ওই যে বাচ্চারা আপনার একদম ছোট বা হয়েছে মাত্র, এই সমস্ত বাচ্চাদের বালি খাওয়ানো হয়। তার পাশাপাশি এই বালি দিয়ে আরও বিভিন্ন কাজ করে, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আপনার এই যে কাপড় যে লন্ড্রি করা হয় বা আয়রন করা হয়, সেখানে বালি ব্যবহার করা হয়। আপনার বিভিন্ন ধরনের সুতি কাপড় ধোয়ার সময় বালি ব্যবহার করা হয়, ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন কাজে বালি ব্যবহার করা হয়। এখন এই বালির মধ্যে আপনার ভেজালও রয়েছে এবং 1 নম্বর বালিও রয়েছে। এটা কিভাবে চিনবেন? দেখুন, আপনি সর্বপ্রথম যখন বালিটা ক্রয় করবেন তখন ওই বালিটা হাতে নেবেন বা আঙ্গুল দিয়ে ডলা দিবেন, এরকমভাবে ডলবেন। যদি সেটা 1 নম্বর বালি হয় তাহলে আপনার এই আঙ্গুলটা খুব দ্রুত স্লিপ করবে, একদম পিছলায় আপনার আঙ্গুল ঠিক জায়গায় রাখতেই পারবেন না, এমন স্লিপ করবে। আপনারা ওই যে দেখেন না যে ক্রাম বুটের মধ্যে আপনার এক ধরনের পিছলা জাতীয় পাউডার দিলে অনেক মানে আপনার পিছলা হয়ে যায় ওই মানে ক্রাম বুট, ঠিক এর চেয়েও পিছলা মনে হবে। আর তখনই আপনি বুঝবেন যে এটা 1 নম্বর বালি। আর যদি দেখেন যে আপনি হাত দিয়ে এভাবে ডলতেছেন, যেভাবেই ডলেন না কেন আপনার কাছে পিছলা মনে হচ্ছে বা তুলনামূলকভাবে কম, মানে একটু স্লো, আঠা আঠা বা আঙ্গুল বেজে যাচ্ছে এরকম মনে হচ্ছে, আর তখনই আপনি মনে করবেন যে এই বালিটার সাথে যে কোনো আদার্স পাউডার মিশানো হয়েছে, সেটা আটা, ময়দা, যে কোনো গুঁড়া হতে পারে, বাট এটার সাথে মিক্স করা হয়েছে। কারণ 1 নম্বর বালি কখনোই হাত আটকে যাবে না এবং পিছলা কম লাগবে না। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, এই ভিডিওতে আমি 10টি মশলা নিয়ে আলোচনা করেছি, যে এই 10টি মশলা আপনারা কিভাবে আসল ও নকল চিনে ক্রয় করবেন, এবং আগামীতে আমি আরও যে মশলাগুলি রয়েছে মশলার জগতে, সেই সমস্ত মশলা আপনারা এই ঠিক সেমভাবে কিভাবে আসল নকল চিনে ক্রয় করবেন সেই বিষয়ে আরও নতুন ভিডিও দিব, ঠিক আছে। সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখলে উপকৃত হবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি উপকার আসে, আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।